আমাদের রুট হচ্ছে কৃষি। এটাকে আমি যত আগলে ধরবো তত আমার কাছে মনে হয় আমরা শক্তিশালী হব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশে বিভিন্ন সেক্টরে আমাদের দেশে যারা নারী আছেন তারা তাদের পদচারণা এখন উল্লেখযোগ্যভাবে তাদের অবস্থান তৈরি করে নিচ্ছেন। এনিম্যাল হেলথ সেক্টর এবং কৃষি সেক্টর, সেখানেও নারীরা পিছিয়ে নেই। বিশেষ করে বাংলাদেশের তিনটি ফার্মাসিউটিক্যালস, এনিম্যাল হেলথ সেক্টরে এবং হিউম্যান সেক্টরে তারা সমানভাবে তাদের অংশীদার আছে। এবং এইখানে তিনটি ফার্মাসিউটিক্যালস এর হিউম্যান রিসোর্সের যিনি দেখেন আর কি, তিনি হচ্ছেন মিস সঞ্জিতা পারভীন সোমা। ওনার কাছ থেকে আমরা এই সেক্টরের যে হিউম্যান রিসোর্স আছে সেই সম্পর্কে জানতে চাইবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সঞ্জিতা, আপনি একটু প্লিজ আমাদেরকে জানান যে আপনি এই সেক্টরে কত বছর ধরে আছেন? আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। আমি প্রথমে এগ্রি নিউজ 24 কে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এগ্রিকালচার রিলেটেড নিউজ নিয়ে কাজ করছেন। এটা আমাদের বাংলাদেশের জন্য প্রচন্ডভাবে এখন সময়ের দাবি রাখে, কারণ বাংলাদেশ আসলেই কৃষি নির্ভর একটি দেশ, এবং এই কৃষিকে যত সুন্দরভাবে আমরা তুলে ধরতে পারবো, যতটা আধুনিকায়নের মাধ্যমে এটাকে সামনের দিকে নিতে পারবো, সেটা বাংলাদেশের ডেভেলপমেন্টকে আরো একটু বেশি এনরিচ করবে। আম, আমি হিউম্যান রিসোর্স সেক্টর নিয়ে কাজ করছি গত 13 বছরের উপরে। আমি এগ্রি রিলেটেড বা অ্যাগ্রো সেক্টরে কাজ করছি প্রায় 1.5 বছর। জেন্ট্রি ফার্মাসিউটিক্যালসে আমি 1.5 বছরের মতো। তার আগে বাংলাদেশের বেশ কিছু নামকরা অর্গানাইজেশনস এবং বহুজাতিক কোম্পানিতেও আমার কাজ করার অভিজ্ঞতা আছে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের অধীনে। আপনি যেহেতু অন্যান্য সেক্টরে কাজ করছেন হিউম্যান রিসোর্স নিয়ে এবং আমাদের এই 20 ফার্মাসিউটিক্যালস বা এনিম্যাল হেলথ সেক্টরে আসছেন, এখানে আপনি কি কোনো পার্থক্য বা কেমন মনে হচ্ছে আপনার বিষয়টা? আচ্ছা, অন্য যে কোনো ভাবে বলার আগে আমি আসলে আমার ব্যক্তিগত ভালো লাগাটা বা ধারণাটা শেয়ার করতে চাই। আম, আমি খুব ছোটবেলা থেকেই কৃষি বা এগ্রি সেক্টরটাকে আমার খুব ভালো লাগে, কিন্তু আমি স্কোপ পাইনি যে কাজ করার জন্য। আমি যেহেতু পড়াশোনা করেছি অন্য সেক্টরে, তাই আমার কাজও ছিল বিভিন্ন রকমের ডিপার্টমেন্টস নিয়ে। যদিও হিউম্যান রিসোর্সের অধীনে এবং বিজনেস অপারেশন, এই ডিপার্টমেন্ট দুইটা নিয়ে আমি কাজ করছি। তো অন্য যে কোনো অর্গানাইজেশনের সাথে অ্যাগ্রো রিলেটেড বা কৃষি নির্ভর যে ডিপার্টমেন্টস গুলো আছে, কৃষি নির্ভর যে সেক্টরসটা আছে, তার একটা ডিফারেন্স হচ্ছে আমার কাছে মনে হয় এগ্রি সেক্টরের মানুষরা অন্য সেক্টর থেকে আরো অনেকটা বেশি সহজ সরল, এবং এখানে কাজ করলে একদম বাংলাদেশের শেষ প্রান্তে প্রকৃতির একদম মাটির সাথে, মাঠের মানুষের সাথে কাজ করা যায়, এবং তাদের জন্য যে কাজ করছি এই ভালো লাগাটা নিয়ে রাত্রে ঘুমানো যেতে পারে। এইটা একটা সবচেয়ে বড় ভালো লাগা। আপনি খুব সুন্দর কথা বলছেন। আমরা যদি এই হিউম্যান রিসোর্স যেটা বলে, মানব সম্পদ যদি বলে, এইচআর কে এখানে আবার বলা হচ্ছে এইচআরডি। একটা কথা আছে যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। আর সেক্ষেত্রে আমরা যদি ডেভেলপমেন্টের কথা চিন্তা করি, আমাদের এই এগ্রো সেক্টরে যারা আছেন, সেই ক্ষেত্রে এটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের ঠিক কোথাও কি কোনো গ্যাপ আছে, বা কোন কোন জায়গাগুলোতে আমাদের ডেভেলপমেন্ট করা উচিত বলে মনে করেন? আমি তো মনে করি আমাদের এই সেক্টরটার মধ্যে এখনো এত বেশি গ্যাপ, এত 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 বেশি গ্যাপ, যে আমরা কাজ করতে পেরেছি খুব অল্প। গ্যাপই আছে অনেক বেশি, কারণ আপনি যদি পশ্চিমা বিশ্বের দিকে তাকান, সেক্ষেত্রে দেখা যাবে যে পশ্চিমা বিশ্বের যারা অ্যাগ্রো নিয়ে কাজ করছে তারা সবচেয়ে বেশি রিচ, তারা সবচেয়ে বেশি ধনী, তারা সবচেয়ে বেশি পরিমাণ আয়কর দিচ্ছে সেই দেশের। তা সেই দেশের অর্থনীতিকে মজবুত করতে তাদের হাতই সবচেয়ে বেশি। কিন্তু আমাদের সেক্টরে, আমাদের দেশের এগ্রিকালচার সেক্টরটাকে আর একটু সামনের দিকে নিয়ে যেতে গেলে আমি মনে করি আরো প্রচুর শিক্ষিত ছেলে মেয়েদের এগ্রিকালচার সেক্টরে আসতে হবে, এবং মন থেকে আসতে হবে, ভালোবেসে আসতে হবে। এই সেক্টরটাকে যতটুকু পরিমাণ মানুষের প্রতি নির্ভর, তার থেকে আরো একটু আস্তে আস্তে ডিজিটালাইজেশনের দিকে যেতে হবে, অটোমেশনের দিকে নিতে হবে, নলেজ বেসড করতে হবে। এবং এটা তখনই সম্ভব যখন শিক্ষিত ছেলে মেয়েরা তাদের পড়াশোনার পরে তারা বহুজাতিক বিভিন্ন রকমের কোম্পানি যে আছে তার সাথে সাথে, আমি মনে করি অ্যাগ্রো সেক্টরটার সাথে ইনভলভমেন্টটা যত বাড়াতে পারবো তত বেশি ভালো। এখানে প্রচুর গ্যাপ আছে, যত আমরা গ্যাপে কাজ করতে পারবো তত আমরা ভালো করব। তবে আম, একটা কথা আমি একটু শেষ করে নিই। আমাদের বাংলাদেশের যে মাটি, যে আবহাওয়া, সেটা কৃষির জন্য খুবই উপযুক্ত। তাই এইটাকে উপেক্ষা করার আর কোনো সুযোগ আমাদের কাছে নেই। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমরা বলি যে গ্যাপটা আছে, সেক্ষেত্রে আমাদের আমাদের যে কোম্পানিগুলো যে আছে, যারা বিশেষ করে প্রাইভেট সেক্টরের কোম্পানিগুলো, চাকরি সেক্টরে, সেখানে অনেকেই আছেন যারা এমপ্লয়ীদের ট্রেন আপ করে, জি। বিশেষ করে আহ, এই এই বিষয়টাতে আপনি একটু বলবেন যে আমাদের এইখানে ট্রেন আপের কতটুকু গুরুত্ব আছে?
হিউম্যান রিসোর্স যদি বলি, মানব আসলে তখনই সম্পদময় হয় যখন তাকে আপনি ট্রেন করবেন, যখন তাকে আপনি যত্ন করবেন, চর্চা করবেন এবং প্রতিনিয়ত সেটা যেন উৎকর্ষতার জায়গাতে নিয়ে যেতে পারে নিজেকে। আপনি যে কোনো একটা মানুষকে শুরুতে যতটুকু পাবেন, তাকে আস্তে আস্তে চর্চার মাধ্যমে, যত্নের মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে তাকে সামনের দিকে নিয়ে যেতে পারবেন। আর এগ্রিকালচারাল সেক্টরে এই ট্রেনিং এর অপশনটা আমি বলবো অন্য যে কোনো জায়গা থেকে আরো অনেক বেশি। কারণ হচ্ছে এগ্রিকালচার সেক্টরটা অ্যাট দ্য সেম টাইম মানুষ বা হিউম্যান বা ম্যান পাওয়ার, তার সাথে সার্ভিস এবং তার সাথে প্রোডাক্ট, এই দুই তিনটা বিষয়কে মিলে, তাই আমাদের এখানে শেখার বিষয় বা নিজেকে ট্রেন করার বিষয়টা আরো অনেক বেশি পরিমাণে প্রয়োজনীয়। এগ্রিকালচার সেক্টরে কনসালটেন্সি যেমন দরকার আছে, অ্যাগ্রো নিজেই একটা প্রোডাক্ট, এবং সেই প্রোডাক্টটাই যখন আমি আস্তে আস্তে উৎপাদনের মাধ্যমে নিয়ে আসছি, তখন এটা কিন্তু প্রোডাক্ট প্লাস সার্ভিসের জায়গাকে নিয়ে নিচ্ছে। তার মানে এই জায়গাটা অনেক বেশি পরিমাণে ট্রেনিং এর আবদার রাখে বা ট্রেনিং এর জন্য যোগ্য। যত আমরা ট্রেন করতে পারবো, আমার মনে হয় তত বেশি ভালো আমরা সাপোর্ট বা সার্ভিস দিতে পারবো। আমি একটু ফিরে আসি আপনাদের জেন্টি ফার্মাসিউটিক্যালস আর কি। জেন্টি ফার্মাসিউটিক্যালস এখন আপনাদের কর্মী সংখ্যা কেমন এবং তাদের সাইকোলজি কেমন দেখছেন আপনি? আচ্ছা, জেন্ট্রি ফার্মাসিউটিক্যালস এইটা শুরু হয়েছিল 2009 সালে। এখন যখন শুরু হয়েছিল তখন এটা খুব অল্প কিছু মানুষজন দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এখন তার আমাদের কর্মীর সংখ্যা প্রায় 500 কাছাকাছি। আমরা প্রায় 500 জনের একটা পরিবার। আমাদের সেলস ফোর্স আছে যারা আমাদের মাঠে ময়দানে কাজ করে, প্রায় 200 থেকে 250-র মতো। আমাদের সারা বাংলাদেশে সুন্দর কিছু জায়গাতে 7টা ডিপো আছে যেখানে ডিস্ট্রিবিউশনের সব ভাইয়েরা আমাদের কাজ করে। আমাদের হেড অফিস আছে উত্তরাতে। এছাড়াও আমাদের নিজস্ব আমাদের ফার্মাসিউটিক্যালস বা নিজস্ব ফ্যাক্টরি আছে আমাদের গাজীপুর, শ্রীপুরে, যেখানে আমরা আমাদের প্রোডাকশন নিজেরাই করে থাকি। তাই জেন্ট্রি ফার্মাসিউটিক্যালস এর থেকে অন্য আর 10টা ফার্মাসিউটিক্যালস এই জন্যই একটু হলেও আলাদা, কারণ জেন্ট্রি ফার্মাসিউটিক্যালস যেভাবে সারা বিশ্বের বিভিন্ন রকমের ব্র্যান্ডকে নিজের অধীনে নিয়ে এসে সেগুলোকে বাজারজাতকরণের কাজটি করেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম জেন্ট্রি ফার্মাসিউটিক্যালস তার নিজস্ব প্রোডাকশনেও ঠিক সমভাবে গুরুত্ব দিচ্ছে, এবং আমাদের একটা বড় জনসংখ্যা প্রতিটা দিন আমাদের প্রোডাকশনে কাজ করছেন আমাদের নিজস্ব প্রোডাক্টকে উৎপাদনের জন্য। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে জেন্ট্রি ফার্মাসিউটিক্যালসের 2009-এর যে যাত্রা, সেখান থেকে আমরা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, আমাদের দেশে যারা শিক্ষিত, যারা তরুণ তরুণী আছে, যারা এখনো অনেক স্টুডেন্ট আছে বা ক্যারিয়ার নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন, আপনি যেহেতু এইচআর এর অভিজ্ঞ ব্যক্তিত্ব, সেই ক্ষেত্রে আপনি একটু বলবেন। আমাদের অনেকের ধারণা নেই, তারা সাধারণত ক্যারিয়ার করতে গেলে হয়তো আরো অন্যান্য জায়গায় চিন্তা করেন। অ্যাগ্রো সেক্টরের সম্পর্কে অনেকে ধারণা হয়তো যে খেতে মাঠে এইসবই মনে করে। আমি বিশেষ করে আমার অভিজ্ঞতা থেকে বলা হয়, যে যখন আমরা নিজেরা পরিচয় দিই। আপনি একটু এই যারা আমাদের তরুণ যারা আছেন, যারা এখন স্টুডেন্ট আছেন বা যারা ক্যারিয়ার করতে চান, তাদেরকে একটু আপনি আপনার মতামত বলেন যে এই অ্যাগ্রো সেক্টরে তারা কিভাবে তারা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারে। আমি একটা জিনিস একটু বলতে চাই যে আমরা যদি আমাদের পেছনটাতে একটু ফিরে তাকাই, আমরা ছোটবেলায় কিন্তু পড়াশোনা করেছি বাংলাদেশ কৃষি নির্ভর একটি দেশ, এবং বাংলাদেশের 80% মানুষ কৃষির সাথে জড়িত। এই দেশের জিডিপির সবচেয়ে বৃহৎ অংশটাই কৃষি থেকে আসে। তো আমার মনে হয় এইটাই সবচেয়ে বড় আমাদের কাছে একটা পয়েন্ট, যে পয়েন্টটা ধরলে আমরা বুঝতে পারি যে এইখানে সবচেয়ে বেশি পরিমাণে জীবিকা, সবচেয়ে বেশি পরিমাণে চাকরি, সবচেয়ে বেশি পরিমাণে অপরচুনিটিস বা সুযোগ আছে কাজ করার। কিন্তু আমরা এতটাই আমি হয়তো দুঃখী বলবো, বা আমরা এতটাই নির্বোধের মতো কাজ করছি যে আমাদের অ্যাগ্রো সেক্টরটাকে যতটা বেশি আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত, যতটা স্মার্টলি উপস্থাপন করা উচিত, যতটা আমাদের আজকের ছেলে মেয়েদের কাছে এইটার গ্রহণযোগ্যতাটা বাড়িয়ে সামনের দিকে নিয়ে যাওয়া উচিত, আমরা হয়তো সেটা করছি না। আমাদের ছেলে মেয়েদেরকে আমি দোষ দেবো না, কারণ তারা কেবলমাত্র পড়াশোনা শিখে খুব ইয়াং এজে তারা সেটাকেই প্রাধান্য দিবে যেটা তার পাশের ছেলে বা পাশের বন্ধুটা করছে, কারণ তারা অবশ্যই মনে করবে আমি বহুজাতিক কোম্পানিগুলোর সাথে আমার ইনভলভ হলে তো আমার একটা আলাদা একটা ইমেজ বাড়বে, একটা ভালো লাগা তৈরি হবে, আমি একটা ভালো বেতন নিতে পারবো, আমি একটা ভালো জীবনের দিকে এগিয়ে যেতে পারবো। কিন্তু অ্যাগ্রো সেক্টরে যদি আমি বলবো আমাদের যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল পিপল যারা আছেন, তারা
এগ্রোর দিকে আরো যত বেশি এগিয়ে আসবেন, তত বেশি স্মার্টলি আমরা এই সেক্টরটাকে উপস্থাপন করতে পারবো। এবং আমার মনে হয় আমরা নতুন যত ট্যালেন্টকে এটার সাথে সংযুক্ত করতে পারবো, তত ইন্ডাস্ট্রিটা বেড়ে যাবে। তবে আমি এক্ষেত্রে আশাবাদী। আমি বলবো যে গত 10 বছর আগেও বাংলাদেশের খুব নামকরা কিছু ব্র্যান্ডকে আমি কিন্তু অ্যাগ্রো সেক্টরে দেখিনি। সেই তাদেরকে কিন্তু আমি এখন প্রায় সবাইকে কোনো না কোনো ভাবে অ্যাগ্রো সেক্টরে দেখছি। হয়তো কারো সেইভাবে তারা ইন্ডাস্ট্রি নিয়ে এগিয়ে আসছে না, বাট আপনি খুঁজে দেখেন হয়তো বেশিরভাগ ইন্ডাস্ট্রির কোথাও না কোথাও ছোট করে হয়তো একটা ফার্ম হাউস আছে। তারা হয়তো চাচ্ছে কোনো না কোনো ভাবে আমি আমার নিজের বাসার যে দুধটার প্রয়োজন সেটা আমি নিজে মেটাই, আমার যে শাকটার প্রয়োজন সেটা ফরমালিন ছাড়া যেন আসে আমার কাছে, আমি যে কোরবানিটা দিব সেই চাষটা যেন আমি নিজেই করতে পারি। এই বিষয়গুলো কিন্তু অনেক ভালো লাগা দেয়। এবং আমার মনে হয় যে নিশ্চয়ই এটা আসবে, এবং আসছে সেরকম একটা উম, আভাসও পাচ্ছি। আর নতুন যারা আছে তাদেরকে বলবো যে মাটিকে বা রুটকে কখনোই কোনোভাবেই অস্বীকার করে এগিয়ে যাওয়া যাবে না। আমাদের রুট হচ্ছে কৃষি। এটাকে আমি যত আগলে ধরবো, তত আমার কাছে মনে হয় আমরা শক্তিশালী হব।